আচ্ছা, তো রাত্রে বা ভোরে একটু করতে পারছেন না? না ভাইয়া, আমি আসলে এটা নিয়ে আমার নিজেরও খারাপ লাগতেছে। আমি প্র্যাকটিস করতে পারতেছি না অফিসের কাজের প্রেশারের জন্য। বাসায় এসে উম, আপনার ক্লাস টায়ার্ড হয়ে যায়। তবে আমি উম, প্র্যাকটিস করব। কিন্তু সময়টা সময়ে না করলে পরে তো সব গোলমাল লেগে যাবে একটার সাথে আরেকটা। এটা তো খুব রিস্কি ব্যাপার। আপনি রাত্রেই একটু করে পড়ে নিয়েন। এই যে ক্লাস শেষ হয় ধরেন 10:30 বাজে, আপনি 10:30 থেকে 12টা 1টা পর্যন্ত একটু পড়ে নিয়েন, যেহেতু আপনার অন্য সময় হচ্ছে না। সকালে সকালে অফিস যাওয়ার আগে একটু হয় না ভোরে উঠে? ভোরে উঠার অভ্যাস আছে আপু? হ্যাঁ, হ্যাঁ, আমি নামাজ পড়ি, তো নামাজের জন্য ওঠা হয় 5টা সাড়ে আচ্ছা, 4টার সময় ওঠা হয়। তাহলে তো আপনাকে কেউ পারবে না। আপনি ওই 5টার সময় থেকে যদি 8টা পর্যন্ত বা 7:30 পর্যন্ত একটু 2-2.5 ঘন্টা পড়েন, আপনার সব কমপ্লিট হয়ে যাবে। কারণ সকালে 1 ঘন্টা পড়া আর আমার দিনের অন্য সময় 6 ঘন্টা পড়াটা সমান। হ্যাঁ, আমি একটু গ্যাপ করে ফেলছি ভাই। আমি ইনশাল্লাহ আমি ভাই প্র্যাকটিস করে ফেলবো আজকে থেকে। আমি ইয়ে জি করবো। জি, মানে আমি কেন বলছি, এই যে আমাকে ফিস দিচ্ছেন, এই যে পড়ছেন, পড়ে যদি আসলে সেটা ধারণ না করতে পারেন, সময় দিচ্ছেন একটা এক্সট্রা পেরেশানি টাইমিং ক্লাস করা, এত কিছু করে যদি আসলে আউটপুট না আসে, তাহলে কিন্তু পড়াশোনা করতে ভালো লাগবে না, মনে হবে কি যেন একটা বিষয়। হ্যাঁ, তো এই জন্য জি একটু ভাই। আপনারা অবশ্যই এটা চেষ্টা করেন। আচ্ছা, আরিফ ভাই, আরিফ ভাইয়ের কি অবস্থা? আরিফ ভাই বলেন তো। সবাই জয়েন করতে করতে আমরা একটু গল্প করে নিই। আরিফ ভাই, আপনার পড়াশোনার কি অবস্থা? প্র্যাকটিস করেছিলেন? না ভাইয়া, প্র্যাকটিস করতে পারি নাই। বেসিক্যালি আমার একটু বাড়ি যেতে হয়েছে আর কি, আচ্ছা আচ্ছা। বৃহস্পতিবারে বাড়ি আচ্ছা, গিয়েছিলাম বুঝতে তো। পেরেছি। আহ, বুঝতে পেরেছি। এই যে আজকে আমি 15 মিনিট লেট কেন করলাম জানেন? আবহাওয়াটা এত মানে বাজে। ঠিকঠাক ছিল, দুপুরে একটু বৃষ্টি হলো, বিকেলে তো অনেক রোদ, থাকা গেল না, আবার রাত্রে আসার পথে দেখি বৃষ্টি। কি একটা অবস্থা! এই কারণে টাইমটা একটু 15 মিনিট লেট হয়ে গেল। হ্যাঁ, তো আচ্ছা, যাই হোক, এর মধ্যে আমাদেরকে পড়াশোনা করতে হবে, আগাতে হবে। রেশিও গতদিন যা আলোচনা করেছিলাম, একজন মানুষ আমাকে রেশিওর ব্যাপারে খুব নক দিয়েছে, শিমুল ভাই। তো বুঝতে পারলাম যে উনি অন্তত প্র্যাকটিস করেছে। হ্যাঁ হ্যাঁ। তো আপনারা যারা করেন নাই, অবশ্যই প্র্যাকটিস গুলো করবেন। আর ক্লাসটা রেকর্ড হচ্ছে, ক্লাস শেষ হলে ইসমাইল ভাই রেশিও পার্ট 1 পার্ট 2 এভাবে করে একটু ক্লাসটা দিয়ে দিয়েন। মানে আজকে আমাকে কয়েকজনই রিং দিয়েছে, তারা বাইরে আছে, বলছে ভাইয়া ক্লাসটা তো ধরতে পারবো না, তো আপনি একটু রেকর্ড করে ছেড়ে দিন। আরেকটা বিষয় দেখেন, 9টায় ক্লাস নেই, 9টা থেকে 10:30। হ্যাঁ, 11:30 বেজেই যায়। এখন যদি 9:30 করি তাহলে কিন্তু 11টা পার হয়ে যাবে। আমি আবার খুব ভোরে উঠি। হ্যাঁ, 4:30টায় উঠি। 5টার সময় আমার আবার একটা নামাজের পরে একটা অনলাইন ক্লাস থাকে আমার, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর। তো আসলে একটু চাপেও পড়ে গেছি। হুম। তো ঘটনাটা হচ্ছে, যদি সেরকম সবার অসুবিধা হয় তাহলে সবার পরামর্শ মতে 9:30টায় ক্লাস শুরু করব নেক্সট ডে থেকে। হুম। তো আপনারা একটা কাজ করেন, আপনারা যারা আছেন সবাই আমাকে একটু টাইমটা জানায়েন। যদি 9টা আপনার পছন্দের টাইম হয়, 9টা লিখবেন SMS এ, গ্রুপে। আর যদি 9:30 পছন্দের টাইম হয়, 9:30 লিখবেন। দিয়ে ভোটে যে পক্ষ জয়ী হবে সেই সময় আমি ক্লাসটা নিব। ঠিক আছে? আপনারা এটা আমাকে একটু জানাবেন যে 9টা হলে 9টা, 9:30 হলে 9:30, এটা সবাই তার ইয়া থেকে হোয়াটসঅ্যাপে এই জিনিসটা দিবেন, মেসেজটা। 9টা হলে 9টা লিখবেন, আর 9:30 হলে 9:30 লিখবেন। ঠিক আছে? এই যে দেখেন, এখন অনেকেই মাত্র 5-6 জন জয়েন করেছেন। তো ঘটনাটা হলো, দেখা যাচ্ছে 20 মিনিট পরে আবার জয়েন করবে, তো ওনারা তো আসলে একটু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাই না? তো যদি আমার একটু অসুবিধাও হয়, তাও প্রয়োজন হলে তাহলে আমি 9:30 ক্লাস শুরু করব। 9:30 শুরু করলে হয়তো 11টা বাজবে ক্লাস হতে হতে। ঠিক আছে? তো আপনারা এটার ব্যাপারে একটু সচেতন হন, আমাকে জানায়েন। আর আমরা আজকের মতো একটু শুরু করি। হ্যাঁ, দেখেন, গতদিন পর্যন্ত আমরা যে রেশিও পড়েছি সেটা তো একরকম রেশিও গেল। এখন আমরা কিছু রেশিও করব যেখানে ইনকাম স্টেটমেন্টের খুব প্রয়োজন আছে। ঠিক আছে? তো ইনকাম স্টেটমেন্ট আমাদের তো একটা টপিকই আছে, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, সেটা তো আমরা শিখবই। বাট আমাদের আগে এই রেশিওর জন্য ইনকাম স্টেটমেন্ট লাগবে, তাহলে এখানে আমরা একটু প্র্যাকটিস করে নিই। সামনে যখন সেটা করব দেখেন, ইনকাম স্টেটমেন্ট আমরা এখানে 6টা পার্ট করেছি। হ্যাঁ, আমি এটা ছবি দিয়ে দিব, আপনারা জাস্ট আমার সাথে প্র্যাকটিস করেন। দেখেন, 1 নম্বরে হচ্ছে সেলস। সেলস বা নেট সেলস বলে অনেকে। ঠিক আছে, নেট সেলস। সেলস থেকে আমরা কি বাদ দিব? কস্ট অফ গুড সোল্ড বাদ দিব। ঠিক আছে, নেট সেলস থেকে কস্ট অফ গুড সোল্ড বাদ দিলে আমাদের কি আসে? গ্রস প্রফিট আসে। তাহলে 1 নম্বর সেলস দিয়ে শুরু, 2 নম্বর হচ্ছে গ্রস প্রফিট। আচ্ছা, গ্রস প্রফিট থেকে আমি যদি অপারেটিং এক্সপেন্স বাদ দিই, তাহলে আমার কি আসে? অপারেটিং প্রফিট আসে। আচ্ছা,
অপারেটিং এক্সপেন্স মানে কি, মানে মেন বিজনেসের এক্সপেন্স। আচ্ছা, অপারেটিং এক্সপেন্স কেন এটাকে বলা হয়? মেন বিজনেসকে অপারেট করতে যে এক্সপেন্স হয় তাকে বলা হয় অপারেটিং এক্সপেন্স। আচ্ছা, অপারেটিং এক্সপেন্সটা আবার দুই ভাগে বিভক্ত হয়, সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের নতুন একটা আইএফআরএস আসছে, আইএফআরএস 18। হ্যাঁ, তো 18টা হচ্ছে এই যে আমরা IAS 1 পড়ি, এইটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে জানুয়ারি থেকে, চেঞ্জ হয়ে আসবে IFRS 18। ঠিক আছে, তো আমরা জানুয়ারির আগ পর্যন্ত এটাই প্র্যাকটিস করি, জানুয়ারি থেকে তখন না হয় নতুন ফরম্যাটটা শিখবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি আবার শুরু থেকে বলছি, দেখেন, সেলস মাইনাস কস্ট অফ গুড সোল্ড। আচ্ছা, কস্ট অফ গুড সোল্ড বলতে কি বোঝায়, মানে যে গুডস সেলস হয়ে গেছে, হ্যাঁ, তার কস্ট। ঠিক আছে, বিক্রিত পণ্যের কস্ট, বাংলা এটাকে বলে কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড এর আরেকটা নাম আছে, ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস, কস্ট অফ গুড সোল্ড কে বলা হয় কস্ট অফ সেলস। আচ্ছা, তো সেলস থেকে যদি আমরা কস্ট অফ গুড সোল্ড বাদ দেই তাহলে হয় গ্রস প্রফিট। গ্রস মানে টোটাল, টোটাল প্রফিট। ওকে, এখন এই গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বিয়োগ করব। অপারেটিং এক্সপেন্স মানে কি, মেন বিজনেসের এক্সপেন্স, এটা দুই ভাগে বিভক্ত, সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আচ্ছা, তাহলে গ্রস প্রফিট থেকে যদি অপারেটিং এক্সপেন্স বিয়োগ হয় কি আসে, অপারেটিং প্রফিট আসে। অপারেটিং প্রফিট মানে কি, মেন বিজনেসের প্রফিট। ঠিক আছে, এবার অপারেটিং প্রফিট থেকে বিয়োগ হয় নন অপারেটিং এক্সপেন্স এবং যোগ হয় নন অপারেটিং ইনকাম। নন অপারেটিং বলতে কি বোঝায়, অপারেটিং না এমন, মানে মেন বিজনেস বাদ দিয়ে অন্য সব বিজনেসের। ঠিক আছে, যেমন ধরেন আমার মেন বিজনেস হচ্ছে গার্মেন্টস এর বিজনেস, আমি এটা করি, সাথে আমার, আচ্ছা সেটাও বাদ দেন, আমার মেন বিজনেস হচ্ছে টিচিং, আমি টিচিং করি, সাথে আমার একটা গার্মেন্টস এর দোকানও আছে। তো আমার মেন বিজনেস কি, মেন বিজনেস হচ্ছে গার্মেন্টস ব্যবসা, এই টিচিং। তো টিচিংটা আমার কি, টিচিংটা হচ্ছে আমার অপারেটিং, টিচিং থেকে যে ইনকাম হয় এটা আমার অপারেটিং ইনকাম। আচ্ছা, আর আমার ধরেন ওই যে গার্মেন্টস এর ব্যবসা আছে, সেখানে যে এক্সপেন্সটা হয় সেটা নন অপারেটিং এক্সপেন্স এবং সেখানে যেটা ইনকাম হয় সেটা হচ্ছে নন অপারেটিং ইনকাম। তাহলে আমাদের এখানে নেট, তাহলে আমাদের এই যে অপারেটিং প্রফিট মানে মেন বিজনেসের প্রফিট, আমার টিচিং এর প্রফিট, এর সাথে আমার যোগ হলো কি, গার্মেন্টস এর ব্যবসার লস, গার্মেন্টস এর ব্যবসার ইনকাম, এটা হলো আমার নন অপারেটিং। ঠিক আছে, মানে মেন বিজনেস বাদ দিয়ে অন্য বিজনেস যেটাকে বলে। তাহলে একটা বিয়োগ হবে, একটা যোগ হবে, তাহলে আমার ইয়াটা কি আসছে, প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। কি আসছে, প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, এটাকে বলা হয় PBIT। কি বলা হয়, প্রফিট বিফোর ইন্টারেস্ট ট্যাক্স কে বলা হয় PBIT, প্রফিট বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। অনেকে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স বলে, ওটাকে বলা হয় EBIT। যাই হোক, এইটা আসার পর এখান থেকে আমরা কি বাদ দিই, ইন্টারেস্ট বাদ দিই, মানে দুইটা জিনিস থাকে, ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, এর মধ্যে সবসময় মনে রাখতে হবে আগে ইন্টারেস্ট বাদ দিব। ইন্টারেস্ট বাদ দেওয়ার পর আসবে কি, প্রফিট আফটার ইন্টারেস্ট বিফোর ট্যাক্স। এখান থেকে আমরা কি বাদ দিব, ট্যাক্স বাদ দিব। তাহলে কি আসবে, প্রফিট আফটার ট্যাক্স, যেটাকে আমরা নেট ইনকাম বলি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট। এটা আপনাদেরকে খুব স্ট্রংলি জানতে হবে এবং স্ট্রংলি এটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এটা আপনারা মাথায় রাখবেন, ইনকাম স্টেটমেন্ট কি হয়, হ্যাঁ, কিভাবে হয়, এইটার উপর আমাদের রেশিও প্র্যাকটিস আছে। এইটা না জানলে আপনারা রেশিও সেই জায়গাটা প্র্যাকটিস করতে পারবেন না। সুতরাং ইনকাম স্টেটমেন্ট তো আমাদের শিখাই লাগবে কম্পালসারি, বাট আপাতত রেশিওর জন্য ইনকাম স্টেটমেন্টটা আপনারা প্র্যাকটিস করে নেন, তাহলে ইনকাম স্টেটমেন্ট করার সময় আরো সহজ হবে, ফরম্যাটটা জানা থাকলো আগে থেকেই। ঠিক আছে, আচ্ছা এটার আমি ছবি দিয়ে দিব। আচ্ছা, আগেই ভাইয়া ছবিটা দিয়ে দিই। সেলসটাকে জি কি আমরা ওই যে রেভিনিউ বলতে পারি নাকি? জি, সেলস পারি পারি সেলসটাকে পারি 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 ভাইয়া, আর ভাইয়া টোটাল সেলিং। নন জি বলেন। আর ভাই যে নন অপারেটিং ইনকাম যেটা বললেন, এটাকে আমরা আদার্স ইনকামও
তো মনে হয় জি অনেকে জি বলে, জি মানে জি নন জি অপারেটিং। অনেকে বলে, জি জি ঠিক আছে, আপনার কথা নন অপারেটিং ইনকামকে আদার ইনকামও বলে, ঠিক আছে। জাস্ট কনসেপ্টটা আপনার বোঝা লাগবে, আদার ইনকাম মানে কি, মেন বিজনেস বাদ দিয়ে অন্য বিজনেসের ইনকাম, ঠিক আছে, এই যে বিষয়টা। এখন আমরা চলে যাব কোশ্চিন নাম্বার 28-এ, ঠিক আছে। আপনারা এইখানে চলে আসেন, কোশ্চিন নাম্বার 28। আমরা এই যে রেশিও শিখলাম, সেই রেশিওর প্রয়োগটা শিখবো। আমি ইনকাম স্টেটমেন্টের ছবি দিয়ে দিয়েছি। আজকে লোকজনের উপস্থিতি খুবই কম, মাত্র 6-7 জন। তো আসলে কি সমস্যা বুঝতে, ঢাকায় কি কোনো বৃষ্টি টিষ্টি হচ্ছে এখন? আচ্ছা, এটাও তো মনে হয় এলাকা বেসড হয়, কোথায় হয় কোথায় হয় না। তো যাই হোক, আমরা আমাদের মতো করে আসলে শুরু করি, এছাড়া আর উপায় নাই। হুম। আর আমাদের কোশ্চিন নাম্বার 28 এখন আমরা পড়বো। এই 28 পড়তে গেলে আমরা বুঝতে পারবো যে আসলে ইনকাম স্টেটমেন্টের কেন প্রয়োজন, ঠিক আছে। তো আপনারা যারা বুক আছে আপনাদের কাছে পিডিএফ এর, তারা রেশিও চ্যাপ্টার বের করে 28 নাম্বার কোশ্চিনটা বের করেন, কারণ এইটা এখন আমার হবে এবং এটা খুব ভালো করে সবাইকে বুঝতে হবে। আজকে রেশিও চ্যাপ্টারটা আমরা শেষ করব 2 হাফ মিলায়ে। তো একটু টেনেই ক্লাস করতে হবে, কারণ টপিকটা অনেক বড়, ঠিক আছে। তো আপনাদের সেই জন্য কোশ্চিন নাম্বার 28 এটা হচ্ছে প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে পড়ে। প্রফিটেবিলিটি রেশিওটা আমরা এখন যাই হোক পড়েছি। এখন দেখেন কি বলছে এখানে, গ্রস প্রফিট রেশিও। তো আমরা জানি একটা নাম থাকলে সেটা উপরে চলে যায়, তাহলে কি হবে দেখেন, গ্রস প্রফিট উপরে, প্রফিট কখন হয়, যখন নেট সেলস হয়, গ্রস প্রফিট বাই নেট সেলস ইনটু 100, তাহলে আমরা মান বসাই দিব। আচ্ছা, অপারেটিং প্রফিট রেশিও, টোটাল অপারেটিং প্রফিট নিচে নেট সেলস নিচে গুণিত 100। আচ্ছা, অপারেটিং এক্সপেন্স রেশিও, তাহলে কি করি, অপারেটিং এক্সপেন্স বাই নেট সেলস ইনটু 100। কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। এই তো, এখন আমরা দেখেন কিভাবে জিনিসটা করব, এটা আমাদের জানা খুব দরকার। কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিস গিভেন আছে, কারেন্ট অ্যাসেট 6,000 টাকা, কারেন্ট লাইবিলিটিস 2,000 টাকা, নেট সেলস দেওয়া আছে 40,000 টাকা। আচ্ছা, এখন আমরা গ্রস প্রফিট বের করব। তো গ্রস প্রফিট আমরা কি জানি, আমরা জানি সেলস মাইনাস কস্ট অফ সেলস, মানে কস্ট অফ গুড সোল্ড যেটাকে বলা হয়, সেলস মাইনাস কস্ট অফ সেলস বা কস্ট অফ গুড সোল্ড, এটার মাধ্যমে কি বের হয়, গ্রস প্রফিট বের হয়। মানে আমরা আসলে ফর্মুলাটা আমাদের কি, আপনারা যদি একটু মাথা এখানে খেলান তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে, আমি এখানে লিখে বুঝাই, কস্ট অফ গুড সোল্ড প্লাস কস্ট অফ গুড সোল্ড প্লাস গ্রস প্রফিট, গ্রস প্রফিট ইজ ইকাল টু সেলস, সেলস। তাহলে আমার যদি আমার যদি গ্রস প্রফিট বের করতে হয়, তাহলে আমরা কি করব, গ্রস প্রফিট, গ্রস প্রফিট ইজ ইকাল টু সেলস মাইনাস কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড কে কি বলা হয়, কস্ট অফ সেলস। আচ্ছা, যেটা এখানে আমরা করেছি আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে, আপনারা একটু খেয়াল করলেই পাবেন, গ্রস, হ্যাঁ, গ্রস প্রফিট ইজ ইকাল টু, সরি, গ্রস প্রফিট ইজ ইকাল টু সেলস মাইনাস কস্ট অফ সেলস বা কস্ট অফ গুড সোল্ড। তাহলে সেলস কত, আমার সেলস দেওয়া আছে 40,000, সেখান থেকে আমরা বিয়োগ করব কি, কস্ট অফ সেলস কত, 24,000, তাহলে কত পেলাম আমরা, 16,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এবার অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট আমরা কিভাবে পাই এটা আমাদেরকে দেখতে হবে। গ্রস প্রফিট থেকে সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলো বাদ দিলে আমরা কি পাই, আমরা পাই অপারেটিং প্রফিট। আচ্ছা, অপারেটিং প্রফিট যেটা আমরা পাই, এটার ফর্মুলাটা আমাদেরকে দেখতে হবে।
আর গ্রস প্রফিটের ফর্মুলাটা আমাদেরকে দেখতে হবে। এই দুইটা জিনিসই আমরা কোথায় থেকে দেখব? ইনকাম স্টেটমেন্ট থেকে দেখব। দেখেন আমি জাস্ট ফরম্যাটটা লিখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে হলো, আচ্ছা এটা হলো ইনকাম স্টেটমেন্ট। এক নম্বরে হচ্ছে নেট সেলস, নেট সেলস, আচ্ছা, মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা 2 নম্বরে কি পাবো? গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে আমরা যদি অপারেটিং এক্সপেন্স বাদ দেই, অপারেটিং এক্সপেন্স বাদ দেই, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো অপারেটিং প্রফিট। আচ্ছা, অপারেটিং এক্সপেন্স যেটা, এর মধ্যে কি থাকে? সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আচ্ছা, এই হচ্ছে আমাদের মূল ঘটনা। এখন আপনি দেখেন, এটা আমাদের ইনকাম স্টেটমেন্টের একটা পার্ট। প্রথমে আমরা কি বের করছিলাম? গ্রস প্রফিট। গ্রস প্রফিট সেলস কত ছিল আমার? আচ্ছা, আমি একটা অন্য কালি ব্যবহার করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেলস ছিল 40,000 টাকা। সেলস কত? 40,000 টাকা। কস্ট অফ সেলস হচ্ছে 24,000 টাকা। 24,000 টাকা কস্ট অফ সেলস যদি আমি বিয়োগ করি, তাহলে গ্রস প্রফিট হলো আমার 16,000 টাকা। আচ্ছা, এই যে গ্রস প্রফিট আমার বের হলো, এখান থেকে আমি বিয়োগ করব অপারেটিং এক্সপেন্স। তাহলে আমার অপারেটিং এক্সপেন্স কত? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 7,000 টাকা, এটা হচ্ছে 7,000 টাকা, যোগ যোগ আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 5,000 টাকা। 7,000 আর 5,000, তাহলে আমার অপারেটিং এক্সপেন্স হচ্ছে 7 আর 5-এ 12,000 টাকা। আচ্ছা, তাহলে 12,000 টাকা আমার অপারেটিং এক্সপেন্স, যেটা এখান থেকে আমার বিয়োগ হবে। বিয়োগ হলে আমার অপারেটিং প্রফিট কত আসবে? অপারেটিং প্রফিট আসবে আমার 4,000 টাকা। এটা হচ্ছে আমার অপারেটিং প্রফিট, ঠিক আছে? এটা আমার কি? অপারেটিং প্রফিট। তাহলে আপনারা একটা জিনিস দেখেন, আমরা এখানে দুইটা জিনিস বের করব, একটা গ্রস প্রফিট আর একটা একটা হচ্ছে গ্রস প্রফিট, একটা অপারেটিং প্রফিট। গ্রস প্রফিট কত? কারণ গ্রস প্রফিট রেশিও আমাদের বের করা লাগবে। গ্রস প্রফিট হচ্ছে নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ গেলে গ্রস প্রফিট হচ্ছে 16,000 টাকা। আচ্ছা, আর গ্রস প্রফিট থেকে আমরা কি বাদ দিব? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স দুইটা জিনিস মিলে হয়, সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স হচ্ছে 7,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 5,000। এই দুইটা যোগ করলে কত হয়? 7 যোগ 5 12,000 টাকা। তাহলে এই যে 12,000 টাকা, 16 থেকে যদি 12,000 টাকা বিয়োগ করি, তাহলে অপারেটিং প্রফিট কত? 4,000 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 4,000 টাকা। তাহলে আমাদের দুইটা অ্যান্সার, একটা গ্রস প্রফিট হলো 16,000 আর একটা অপারেটিং প্রফিট হলো 4,000, ঠিক আছে? এইভাবে আমরা ইনকাম স্টেটমেন্ট পারলে এগুলো নিঃসন্দেহে বের করে নিতে পারবো। এইভাবে আপনাদেরকে জিনিসটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা দেখেন, এখানে আমি জাস্ট বুঝাই দিচ্ছি। দেখেন এখানে কি বলছে? গ্রস প্রফিট বের করলাম, অপারেটিং প্রফিট বের করলাম, টোটাল অপারেটিং এক্সপেন্স। টোটাল অপারেটিং এক্সপেন্সের ফর্মুলা কি? কস্ট অফ গুডস সোল্ড যোগ অপারেটিং এক্সপেন্স। কস্ট অফ গুডস সোল্ড যোগ অপারেটিং এক্সপেন্স। তাহলে অপারেটিং এক্সপেন্স আমরা কত পাইলাম? অপারেটিং এক্সপেন্স আমরা পাইলাম 7 আর 5-এ 12,000 টাকা। তাহলে এই যে 7 আর 5, এই 12,000 টাকা হলো অপারেটিং এক্সপেন্স, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্স। তাহলে তাহলে কি হচ্ছে? 16,000 থেকে 12,000 বাদ দিলে 4,000, আর এখানে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আমার 24,000, আর অপারেটিং এক্সপেন্স হচ্ছে 12,000। তাহলে আমার টোটাল অপারেটিং এক্সপেন্স হলো 36,000 টাকা, ঠিক আছে? তাহলে আপনারা এখন দেখেন, আমি যদি সব বসাই দিই, গ্রস প্রফিট
বাই নেট সেলস, এখানে অপারেটিং প্রফিট বাই নেট সেলস, অপারেটিং এক্সপেন্স বাই নেট সেলস। তাহলে অপারেটিং এক্সপেন্স কত পেলাম? 36,000 টাকা। এইভাবে করে প্রত্যেকটার মান এই নিচের ওয়ার্কিং গুলা থেকে উপরে জাস্ট বসাই দিব, বসাই দিলে আমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? এই জন্য আমি বারবার আপনাদেরকে বলছি ইনকাম স্টেটমেন্টটা খুবই ভালোভাবে জানা থাকা লাগবে। এটা যদি জানা না থাকে তাহলে আপনারা আসলে এই ধরনের ম্যাথ গুলাতে আটকায় যাবেন। কারণ দেখেন এখানে কোশ্চিন চাইছে কয়টা, 1 2 3 4, চারটা। এই চারটা কি কি? গ্রস প্রফিট রেশিও মানে গ্রস প্রফিট উপরে নেট সেলস নিচে, অপারেটিং প্রফিট রেশিও মানে অপারেটিং প্রফিট উপরে নেট সেলস নিচে, অপারেটিং এক্সপেন্স রেশিও অপারেটিং এক্সপেন্স উপরে নেট সেলস নিচে, আর কারেন্ট রেশিও এটা তো আমরা জানি। তাহলে এখন দেখেন নেট সেলস দেওয়া আছে 40,000, কস্ট অফ গুড সোল্ড দেওয়া আছে 24,000। তাহলে আমরা গ্রস প্রফিট কিভাবে বের করব? নেট সেলস থেকে কস্ট অফ গুড সোল্ড বাদ হলেই হয়ে যায় গ্রস প্রফিট। ঠিক আছে? এই যে দেখেন নেট সেলস হলো 40,000, কস্ট অফ গুড সোল্ড 24,000, তাহলে গ্রস প্রফিট কত আসলো? 16,000 টাকা। এখন এই গ্রস প্রফিট থেকে কি বাদ দিব? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স দুইটা জিনিস মিলে হয়, সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। দুইটা হচ্ছে 7 আর 5 12,000। তাহলে 16 থেকে যদি এই 12,000 বাদ দিই তাহলে অপারেটিং প্রফিট কত হবে? 4,000 টাকা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের অপারেটিং প্রফিট। এইভাবে যদি আমরা ইনকাম স্টেটমেন্টের ফর্মুলা জানি তাহলে প্রত্যেকটা অঙ্ক ইনশাল্লাহ এইভাবে আমরা করে ফেলতে পারবো। এটা গেল আমাদের 28 নাম্বার ম্যাথ। আচ্ছা, 29 নাম্বার ম্যাথটা দেখি আমরা কি বলছে। অপারেটিং এক্সপেন্স রেশিও, অপারেটিং প্রফিট রেশিও, গ্রস প্রফিট, নেট প্রফিট একদম সেম টু সেম। হ্যাঁ, এখানে ডেটরস টার্নওভার রেশিও আছে, এভারেজ কালেকশন পিরিয়ড আছে। এই অঙ্কগুলা সবই আমি আপনাদেরকে করাইছি, এগুলো আপনারা ঠান্ডা মাথায় করবেন, করলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? আর এটা আপনারা বুঝে গেলেই সেম অঙ্ক আমি দুইটা করাবো না। তারপরে দেখেন 30 নাম্বার, এটাও সেম। হ্যাঁ, জাস্ট মনে রাখতে মানে আচ্ছা এটা 30 একই। আচ্ছা 30 হয়ে যাওয়ার পরে তাহলে আমার এইগুলা হলো আপনাদের সব হোমওয়ার্ক। আমি জাস্ট আপনাদেরকে ছবি দিয়ে দেই, আপনারা এই ম্যাথ গুলা করে ফেলবেন। হ্যাঁ, 28। আচ্ছা আমি আগে ছবিগুলো দিয়ে দিই, আপনারা এই যেটুকু আমি ছবি দিব শুধুমাত্র সেই কয়টা প্র্যাকটিস করলেই হবে। আপনারা আননেসেসারি এনার্জি ব্যয় করতে যাবেন না। হ্যাঁ, যেগুলো আপনাদের জানা দরকার শুধুমাত্র সেগুলোরই আমি ছবি দিব। ঠিক আছে? তো আপনারা শুধুমাত্র সেগুলোই প্র্যাকটিস করবেন। কারণ হচ্ছে সময়ের এখানে একটা ব্যাপার আছে। হুম, আর এমনিও আপনারা অনেক ব্যস্ত মানুষ, এর বাইরে আসলে কোনো কিছুতে আপনারা যাবেন না। আচ্ছা এই যে 28 দিয়ে দিলাম, 28 এর পরে এবার আপনাদেরকে আমি দিব 29। প্রত্যেকটা রেশিও আপনারা যদি একটু সময় দিয়ে প্র্যাকটিস করেন আমার মনে হয় যে এর চেয়ে সহজ অ্যাকাউন্টিং এ আর কোনো চ্যাপ্টার নাই পাশের জন্য, এর থেকে মজার আর কোনো চ্যাপ্টার নাই। আচ্ছা 30 পর্যন্ত দিয়ে দিলাম। এখন আমরা নতুন কিছু জিনিসে যাব, সেটা হলো 34 35। আচ্ছা আচ্ছা, এইটাতে যাওয়ার আগে আমাদের একটু কাজ আছে, সেটা হলো আমাদেরকে ক্যাপিটাল এমপ্লয়েড এর ফর্মুলাটা শিখা লাগবে। আর ক্যাপিটাল এমপ্লয়েডটা খুব ভালো করে আমাদেরকে শিখা লাগবে, কারণ এটা ছাড়া আমরা আসলে কোনো জায়গায় মানে প্রত্যেকটা জায়গায় আটকায় যাব। হ্যাঁ, তো আমি আপনাদেরকে এই সূত্রটা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক আপনারা আসলে কি করেন। পেয়ে গেছি, তো এটার পরে আমরা ম্যাথে যাব। আচ্ছা এটা হচ্ছে এইখানে আহ খুবই গুরুত্বপূর্ণ জায়গা, আপনারা খুবই মনোযোগ দিবেন। হ্যাঁ, এখানে মনোযোগ, এটা আমি ছবি এখনই দিয়ে দিব, জাস্ট আমি আগে একটু আলোচনা করে দিই। সময় কমে গেছে, 12 মিনিটের মতো আছে। এই 12 মিনিটে আমাদেরকে অনেক আগাইতে হবে, কারণ হাফ টাইমের পরে আমাদের অনেক ম্যাথ আছে আজকে। হ্যাঁ, দেখেন বিজনেসে যে ইনভেস্ট করেছি তা থেকে কি রিটার্ন পাচ্ছি? প্রফিট। আচ্ছা ক্যাপিটাল এমপ্লয়েড ক্যাপিটালের চেয়ে বড়, বিজনেসে কত টাকা দেওয়া হয়েছে?
এটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড অনার্স মানি প্লাস লং টার্ম লোন বা লাইবিলিটি, এই দুইটা মিলে হয় ক্যাপিটাল এমপ্লয়েড। তো ক্যাপিটাল এমপ্লয়েড, দেখেন ক্যাপিটাল এমপ্লয়েড এটা 5টা জিনিস মিলে তৈরি হয়। কি কি সেই 5টা জিনিস? ইকুইটি, শেয়ার ক্যাপিটাল মানে মালিক পক্ষের কোম্পানিতে যে শেয়ার থাকে, রিজার্ভ এন্ড সারপ্লাস। রিজার্ভ মানে কি, সারপ্লাস মানে কি? রিজার্ভ মানে হচ্ছে কোনো কিছুর জন্য টাকা জমানো, আর সারপ্লাস মানে হচ্ছে এই বছরের প্রফিট। এই যে আমি কথাগুলো বলি না, এগুলো আপনারা সাথে সাথে লিখে নিবেন। আর যদি লিখে নিতে না পারেন, এই যে ক্লাস রেকর্ড হচ্ছে, এগুলো বারবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আসলে এই জিনিসগুলো মাথায় গেঁথে নিতে হবে। রিজার্ভ এন্ড সারপ্লাস, রিজার্ভ মানে কোনো কিছুর জন্য টাকা জমানো, সারপ্লাস মানে হচ্ছে এই বছরের প্রফিট। আচ্ছা, ফিকটিসিয়াস অ্যাসেট। ফিকটিসিয়াস অ্যাসেট মানে কাল্পনিক অ্যাসেট, যেটা ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে থাকে বাট অ্যাকচুয়ালি অ্যাসেট না, এটাকে বলা হয় ফিকটিসিয়াস অ্যাসেট। আচ্ছা, এগুলোর সব এক্সাম্পল বইয়ে দেওয়া আছে রেশিও চ্যাপ্টারে, আপনারা সেটা পড়বেন। আচ্ছা, তারপরে কি আছে? প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল। প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল বলতে কি বোঝায়? কোম্পানিতে যারা বাইরের আউটসাইডাররা কোম্পানির শেয়ার কিনে, হ্যাঁ, তাদেরকে বলা হয় প্রিফারেন্স শেয়ার হোল্ডার। তাদের যে ক্যাপিটাল, এটাকে বলা হয় প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল। ওকে। আর 5 নম্বরে হচ্ছে লোন বা ডিবেঞ্চার। এই 5টা জিনিস মিলে কি হয়? হয় ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড মানে কি? ক্যাপিটাল এমপ্লয়েড মানে হচ্ছে ইনভেস্টমেন্ট। ক্যাপিটাল এমপ্লয়েড মানে কি? ক্যাপিটাল এমপ্লয়েড মানে হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল এমপ্লয়েড কে বলা হয় ইনভেস্টমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন এই 5টা জিনিসের মধ্যে একটু ক্লাসিফিকেশন আছে, এটা আমাদেরকে খুব স্ট্রংলি শিখতে হবে, কারণ রেশিওতে এর অনেক প্রয়োগ আছে, ঠিক আছে? দেখেন, ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ এন্ড সারপ্লাস মাইনাস ফিকটিসিয়াস অ্যাসেট, এই তিনটাকে বলা হয় ইকুইটি ফান্ড। কি বলা হয়? ইকুইটি ফান্ড। প্রথম তিনটাকে, ঠিক আছে, এটা আপনারা ঝরঝরা মুখস্থ করবেন। প্রথম তিনটাকে বলা হয় ইকুইটি ফান্ড। আচ্ছা, এই ফিকটিসিয়াস অ্যাসেটের সাথে যখন প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল মানে প্রথম 4টা নেওয়া হয়, তখন তাকে বলা হয় শেয়ার হোল্ডার্স ফান্ড। ইকুইটি ফান্ড প্রথমটা, পরেরটা শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ডের আরেকটা নাম হচ্ছে শুধু ইকুইটি। দেখেন, প্রথম 3টা মিলে কিন্তু ইকুইটি ফান্ড, আর প্রথম 4টা মিলে হলো ইকুইটি। এটাকে কি বলা হয়? শেয়ার হোল্ডার্স ফান্ড বা ইকুইটি বা প্রোপাইটার্স ফান্ড। আরেকটা এর নাম আছে, সেটা কি? প্রোপাইটার্স ফান্ড, ঠিক আছে? এটা আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, আর যদি 5টাতে 5টাই নেওয়া হয়, সেটাকে বলা হয় ক্যাপিটাল এমপ্লয়েড। তাইলে এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে। প্রথম 3টাকে বলা হয় ইকুইটি ফান্ড, প্রথম 4টাকে বলা হয় শেয়ার হোল্ডার ফান্ড বা প্রোপাইটার ফান্ড বা ইকুইটি, শুধু ইকুইটি, ফান্ড নাই কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আর 5টাই যখন এই এই 5টা মিলে হয় কি? ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে? এখন দেখেন, রিজার্ভ এন্ড সারপ্লাস এ পার্ট অফ। আচ্ছা, আমি একটু আলোচনা করে দিই আপনাদের সুবিধার জন্য। ইকুইটি শেয়ার হোল্ডার, বিজনেস এর কোনো লস থাকলে তাও নিতে হয় ইকুইটি শেয়ার হোল্ডারদের, যেমন ডিসকাউন্ট অন, এই যে দেওয়া আছে, এগুলো আর কি, এগুলো আপনারা ডিটেলস পড়বেন, এগুলো নিয়ে আমরা আর যেতে চাচ্ছি না এখন। এই যে আমরা এটা কি শিখলাম? ক্যাপিটাল এমপ্লয়েড, হ্যাঁ। এই যে ক্যাপিটাল এমপ্লয়েড, এটা নিয়ে এখন আমাদের বিস্তারিত আলোচনা আছে, এটা নিয়ে এখন আমরা অঙ্ক করব। তো সবার আগে আমি কি করব? সবার আগে এইটার আমি আপনাদেরকে ছবি দিব, যাতে করে আপনারা এই জায়গাটা স্টাডি করতে পারেন। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ জায়গা। আপনাদের যাদের কাছে সীমার বই আছে, আপনারা অবশ্যই সীমা থেকেও প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস আসলে করা লাগবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। হুম। ভাই এই বইটা কোথায় পাওয়া যাবে? সীমার বই তো রয়্যাল লাইব্রেরিতে পাবেন। আমি তো তার নাম্বারও আপনাদেরকে দিয়েছি, গাউসিয়া আজম সুপার মার্কেট, মানে আইসিএমই ভবনের পাশেই, ঠিক আছে? ওখানে রয়্যাল পাবলিকেশন আছে। আপনারা প্রয়োজন হলে আপনাদেরকে আমি আবার সেটার নাম্বার দিয়ে দিব, ক্লাস শেষে আপনারা সেখানে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। এই বই লাগবেই লাগবে, হ্যাঁ। ওটা আমাদের আইসিএমইবির বই, ওইটা থেকে অনেক কিছু শিখা যায়, অনেক গুরুত্বপূর্ণ বুক আসলে আমাদের জন্য এটা, হ্যাঁ। তো ঠিক আছে, আমরা এই রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড শিখলাম। যেহেতু ক্যাপিটাল এমপ্লয়েড শিখলাম, এখন আমরা এটার ফর্মুলায় যাব।
আচ্ছা দেখেন, কোশ্চিন 34, 35। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। কোশ্চিন নাম্বার 34-এ দেখেন আমাদের আছে কি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটাকে কি বলা হয়? ROI। আচ্ছা, আর এখানে কি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, মানে ক্যাপিটাল এমপ্লয়েডকেই ইনভেস্টমেন্ট বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার ফর্মুলা কি? দেখেন, ক্যাপিটাল এমপ্লয়েড নিচে যাবে, আর আমি যে ইনভেস্টমেন্ট করলাম এর বিনিময়ে তো একটা রিটার্ন পাবো, তাই না? রিটার্নটা উপরে যাবে। রিটার্নটা কি? অপারেটিং প্রফিট। আমি যে ক্যাপিটাল এমপ্লয়েড বা ইনভেস্টমেন্ট করলাম এটা নিচে যাবে, ক্যাপিটাল এমপ্লয়েড যাবে নিচে। এটার মানে কি? ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টকে বলা হয় ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে। আর উপরে কি যাবে? রিটার্ন। রিটার্ন মানে কি? অপারেটিং প্রফিট ইনটু 100। এটা হচ্ছে তার ফর্মুলা। এটা আপনারা করবেন 34-এর 1। আচ্ছা, অপারেটিং প্রফিট আমরা কিভাবে বের করব দেখেন, আর ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে বের করব বলে দিই। প্রফিট ফর দ্য ইয়ার, প্রফিট ফর দ্য ইয়ার এটা ব্যালেন্স শিটে দেওয়া আছে, প্লাস ইকুইটি ডিভিডেন্ড পেড প্লাস প্রিফারেন্স ডিভিডেন্ড পেড প্লাস ট্যাক্স প্লাস ইন্টারেস্ট। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত? প্রফিট ফর দ্য ইয়ার 60,000, আর এখানে হলো 2 লাখের 15%, তাহলে হলো 30,000। 60,000 আর 30,000 কত হয়? 90,000। এটা হলো আমাদের অপারেটিং প্রফিট। আচ্ছা, তো অপারেটিং প্রফিট এটা আসলো। আর ক্যাপিটাল এমপ্লয়েডে আমরা যাব, দেখেন ক্যাপিটাল এমপ্লয়েড ইকুইটি শেয়ার ক্যাপিটাল যোগ রিজার্ভস, এই দুইটাই দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই, ঠিক আছে। তো এই দুইটা দেওয়া থাকলে এই দুইটাকে আমরা যোগ করে দিব। যোগ করে দিলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাব। তাইলে এই ক্যালকুলেশন করলে আমাদের এটা হয়ে গেল। এটা 34 নাম্বার। এবার আপনারা 35 নাম্বারে আসেন। 35 নাম্বারে সেম, রিটার্ন অন ইনভেস্টমেন্ট অথবা ক্যাপিটাল এমপ্লয়েড একই কথা। ইনভেস্টমেন্ট মানেই কি? ক্যাপিটাল এমপ্লয়েড। আমি লিখে দিচ্ছি, ইনভেস্টমেন্ট ইজ ইকাল টু ক্যাপিটাল এমপ্লয়েড। ইনভেস্টমেন্ট ইজ ইকাল টু ক্যাপিটাল এমপ্লয়েড। আচ্ছা, এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল এমপ্লয়েড, তাহলে এই যে ক্যাপিটাল এমপ্লয়েড নিচে, আর রিটার্নটা হলো উপরে। রিটার্নটা কি? অপারেটিং প্রফিট। আর ক্যাপিটাল এমপ্লয়েড নিচে ইনটু 100। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড আমরা কিভাবে বের করব? আমরা জানি 5টা জিনিস মিলে ক্যাপিটাল এমপ্লয়েড হয়। ইকুইটি শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস, ফিকটিসিয়াস অ্যাসেট, প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল, লোন বা ডিবেঞ্চার, ঠিক আছে। এই 5টা জিনিস মিলে কি হয়? ক্যাপিটাল এমপ্লয়েড। এখানে এই কোশ্চিনে 5টাই গিভেন আছে, তাহলে আমরা কি করব? একটা জিনিস খালি মাইনাস হয়, ফিকটিসিয়াস অ্যাসেট, সেটা মাইনাস করলাম, টোটাল পেয়ে গেলাম 11,50,000। আচ্ছা, অপারেটিং প্রফিট কিভাবে বের করব? প্রফিট বিফোর ট্যাক্স প্লাস ইন্টারেস্ট এক্সপেন্স, এই দুইটা জিনিস আছে। এই দুইটা জিনিস আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি অপারেটিং প্রফিট কত? 2,30,000। তাহলে দেখেন, এই যে অপারেটিং প্রফিট উপরে দিলাম, ক্যাপিটাল এমপ্লয়েড নিচে দিলাম, ইনটু 100, কাটাকাটি করলে 20%, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা হলো আমাদের 35 নাম্বার ম্যাথ। এগুলোর আমি ছবি দিব, জাস্ট আপনারা এগুলো দেখেন। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে ক্যাপিটাল এমপ্লয়েড এর। আচ্ছা, কোশ্চেন নাম্বার 44। আমি আপনাদের খুবই সময় কম আছে, আমি যাই হোক আলোচনা করি। দেখেন, কোশ্চেন নাম্বার 44-এ আছে ডেট টু ইকুইটি রেশিও, অ্যাসেট টু ডেট রেশিও। দুইটা করে নাম থাকলে প্রথম নাম উপরে, দ্বিতীয় নাম নিচে, এটা আমি বলেছি। আর লাস্টে আছে প্রোপাইটরি রেশিও। প্রোপাইটরি রেশিও মানে এটা একটাই নাম, হ্যাঁ। তাহলে প্রোপাইটর ফান্ড উপরে, আর নিচে হচ্ছে টোটাল অ্যাসেট। প্রোপাইটর ফান্ড মানে কি? মানে শেয়ার হোল্ডার ফান্ড অথবা ইকুইটি। তাহলে আমরা কিভাবে আসলে জিনিসটা করব দেখেন। আচ্ছা, ক্যাপিটাল এমপ্লয়েড এর আরেকটা ফর্মুলা আমাদের আছে, বিকল্প ফর্মুলা বলা হয় এটাকে। নন কারেন্ট অ্যাসেট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে। তাহলে নন কারেন্ট অ্যাসেটের সাথে এই দুইটা যোগ হবে, তাহলে কারেন্ট অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট দুইটা মিলে টোটাল অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি, এই হয়ে গেল আমাদের বিকল্প ফর্মুলা। এটা আমরা লিখবো, টোটাল অ্যাসেট ইজ ইকাল টু ক্যাপিটাল এমপ্লয়েড যোগ কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে। এখন ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে হয় আমরা জানি,
যে যখন ইকুইটির সাথে ডেপ্ট যোগ হয় তখন হয় ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে? ইকুইটির সাথে ডেপ্ট যোগ হলে ইকুইটি কয়টা জিনিস মিলে হয়? চারটা জিনিস মিলে হয়, আমরা জানি। ইকুইটি কয়টা জিনিস মিলে হয়? চারটা জিনিস। আমি এখানে নিচে আপনাদের সুবিধার জন্য লিখে দিই। ইকুইটি, ইকুইটি অথবা শেয়ার হোল্ডার্স ফান্ড, ফান্ড অথবা প্রোপাইটরস ফান্ড, তৈরি ফান্ড। এটা চারটা জিনিস মিলে হয়। কি কি? ইকুইটি শেয়ার ক্যাপিটাল, একটা হলো ইকুইটি শেয়ার ক্যাপিটাল, তারপরে কি? তারপরে যোগ রিজার্ভ এন্ড সারপ্লাস, রিজার্ভ এন্ড সারপ্লাস মাইনাস ফিকটিসিয়াস অ্যাসেট, অ্যাসেট প্লাস প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল। ওকে, এই চারটা জিনিস মিলে হয় ইকুইটি। তাহলে দেখেন, আমরা যদি ইকুইটির সাথে ডেপ্ট যোগ করি তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড হয়ে যায়, এটা আমরা খুব ভালো করে জানি, ঠিক আছে? তাহলে এই চারটা জিনিস মিলে ইকুইটি, ইকুইটি পাইলাম, ইকুইটির সাথে আমরা ডেপ্ট যোগ করে দিলাম। ডেপ্টের মধ্যে কি কি থাকে? লোন বা ডিবেঞ্চার থাকে, এই দুইটা পেয়েছি, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর ক্যাপিটাল এমপ্লয়েড এর একটা বিকল্প ফর্মুলা আমরা শিখলাম, নন কারেন্ট অ্যাসেট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তাহলে নন কারেন্ট অ্যাসেটের সাথে কারেন্ট অ্যাসেট যোগ হলে টোটাল অ্যাসেট হয়ে যাবে মাইনাস কারেন্ট লাইবিলিটিস। এই হচ্ছে আমাদের ফর্মুলা। আপনারা অবশ্যই এই 44 নাম্বার ম্যাথটা করবেন। আমি এই তিনটারই আপনাদেরকে ছবি দিয়ে দিই, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখেন আপনারা এই ম্যাথগুলা অবশ্যই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এটা আপনাদেরকে আমি যেগুলো ছবি দিব তার বাইরে আর কিছুই করার দরকার নাই। আচ্ছা, অনেকেই আজকে ব্যস্ততার জন্য মেসেজ দিচ্ছে, তো আপনারা একটু আমাকে টাইমটা বলবেন। যদি আপনাদের আধা ঘন্টা লেটে দিলে সুবিধা হয় তাহলে প্রয়োজন হলে আমি ক্লাসটা 9:30 থেকে কন্টিনিউ করব। হ্যাঁ, আসলে আজকে কয়দিন ধরে দেখছি আমার নিজেরও খুব পৌঁছেতে সমস্যা হচ্ছে, বৃষ্টি একটা ঝামেলা আসলে, বর্ষাকাল, হ্যাঁ, সিএম এর ইয়া থেকে আসতে আসলে লেট হয়ে যায়। আচ্ছা, এইটা আমাদের হয়ে গেল। এটা আমি যে কোশ্চিনের নাম্বারগুলো ছবি দিচ্ছি শুধুমাত্র সেই নাম্বারগুলো আপনারা প্র্যাকটিস করবেন। লেস দেন 1 মিনিটে আছি, তো আমি জাস্ট বলি। এরপর আমরা ডিফারেন্ট টাইপের কিছু ম্যাথ করব, যেটা থেকে আইসিএমইতে প্রায় প্রায় কোশ্চিন হয়, তো আপনারা সেই প্রিপারেশন নেন। হাফ টাইমের পরে আমরা ডিফারেন্ট দুইটা ক্যাটাগরি আছে, সেগুলো আমরা শিখে ফেলবো, তাহলে আমাদের রেশিও এই 10 থেকে 15 মার্ক কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো